বাপরে বাপ, কি গরম রে বাবা, পুরো চাঁদি ফাটা গরম। বাড়ি থেকে বেরোতে বেরোতে হাত পা একেবারে ঘেমে যাচ্ছে। এই কে 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 আরে আরে ছাড় ছাড় বলছি, ছাড় ছাড়। আরে চল চল এবার পালাই, চল। ছাড়, কি মুশকিল। এবার আমি কোথায় যাব? ও দাদা, ও দিদি, কে আছেন? এবার আমি কোথায় যাব? ওরে ওরে, কেউ আমাকে বাঁচা রে। দেখেছেন মহারাজ, দেখেছেন? শীতে ঘুম থেকে উঠতে দেরি হয় বলে তার দেরি হয়, বর্ষায় রাস্তায় জল বলে তার দেরি হয়, আর গরমে কি বলবেন? হ্যাঁ, কি বলবেন? সত্যি গোপালের এই দেরি ব্যাপারটা সহ্যের সীমা অতিক্রম করছে। রাজকোষের অবস্থা শূন্য, আর ছুটি কি ব্যাপার? আসলে মহারাজ, একটা কথা বলার ছিল। ওসব কথা পরে হবে গোপাল। আগে বলো তো, এই ছাদটা কেমন ঝকঝকে লাগছে? আগে মহারাজ, ধুর, ছাদ পরিষ্কারই ছিল গোপাল, উনি শুধু ঝাঁটা হাতে এদিক ওদিক ঘুরছেন। খবরদার রানী, আবার বাজে কথা বলছো কিন্তু তুমি। কি কাণ্ড! আপনার এরকম বাচ্চাদের মতো করলে কি করে হবে বলুন তো? বেশ বেশ, আমি তবে ছোট ছাদটাই পরিষ্কার করে দেখাচ্ছি। আশা করি ওই ছাদটা নোংরাই আছে। না, মানা করেছি, খবরদার, এই বয়সে এখন ওই ছাদে উঠবেন না। মহারাজ, উঠবেন না এখন ওখানে? কি দরকার বলুন তো? আরে কিচ্ছু হবে না, সিঁড়ি আছে তো। মহারাজ, ছেড়ে দিন না, সিঁড়িটা ভীষণই সরু। এই বুড়ো বয়সে পড়ে কি হাত পা কোমর ভাঙার ইচ্ছে হয়েছে নাকি? এই মহারাজ কিছুতে ডরায় না। মহারাজ, সাবধানে। যা ভেবেছিলাম হলো তাই। ওরে, কে আছিস? ছুটে ছুটে আয়, মহারাজ পড়ে গেছেন। কোমর এবং পায়ের যা হাল দেখছি, তাতে তো এখন কোনোভাবেই উনি হাঁটা চলা করতে পারবেন না। ওরে বাবা, বলেছিলাম তখন, বুড়ো বয়সে এরকম কাজকর্ম করবেন না। ঠিক আছে রানীমা, এখন আর বকাবকি করবেন না, যা হওয়ার তা তো হয়ে গেছে। রানীমা, সেরকম চিন্তার কিছুই নেই। নিয়ম করে পথ্যগুলো খাওয়াবেন, আর মহারাজ 1 মাস টানা বিশ্রাম নিক, ব্যাস, তাহলেই হবে। আমার রাজ্য তাহলে কে সামলাবে? চিন্তা করবেন না মহারাজ, আমি তো আছি, আমি সব সামলে নেব। মন্ত্রী মশাই, সত্যি সব সামলাবেন তো, নাকি গল্প দিচ্ছেন? হ্যাঁ, মুখে নয়, কাজে করে দেখাবো। মন্ত্রী মশাই, তাহলে কালকেই শুরু করে দিন রাজ্যপাঠ। শুভেচ্ছা নতুন রাজা, এই নিন মিষ্টি খাজা। বাবা, অন্য সময় তো ডেকে ডেকেও পাওয়া যায় না, আজ না ডাকতেই এলি যে? আপনার মাথায় এত বুদ্ধি, আরে এটা ধরতে পারলেন না? না, একদম ধরতে পারিনি যে তা নয়, আসলে খবরটা পেয়েই নিজের স্বার্থে চলে এসেছিস, বল? একদম ঠিক, আপনি রাজা, আর এখন আমি আপনার পায়ে সব সময় পড়ে থাকতেও রাজি। এই 1 মাসই সুযোগ, যা করার করে নিতে হবে। শুনুন মন্ত্রী মশাই, না মানে নতুন রাজা মশাই, আপনার নামে বাজারে বেশ দুর্নাম আছে, তাই সবার আগে সাধারণ মানুষ অর্থাৎ ভাগচাষী ছোটখাটো বাজারের ব্যাপারীদের খুশি করুন, দেখবেন এতেই অর্ধেক কাজ হয়ে গেছে। খুশি করতে গেলে তো ওদের ভালো করতে হবে, আর ভালো কাজ মানেই মোহর খরচ। ভালো কে করতে বলেছে? আগে মুখ মিষ্টি করে কথা বলে হাজার রকমের ভালো ভালো প্রতিশ্রুতি দিয়ে মন জয় করুন, তারপরে কাঠি করে দেবেন। একদম ঠিক। বাহ গিন্নি, বাহ বটা, তোরাও তো বেশ হয়ে উঠেছিস দেখছি। সুপ্রভাত সকলকে। এই 1 মাসের জন্য আমি যাকে যা কাজ দেব, সে সেই কাজই করবে। তাহলে বৈদ্য কি কিছু আবিষ্কার করতে বসবে, আর ওই বিজ্ঞানী কি চিকিৎসা করবে নাকি?
গোপাল গোপাল তুমি একটু বাজে বকা বন্ধ করবে? আর শোনো, আমার সভায় কোনো ভাঁড়ের দরকার নেই, তাই তুমি বাইরের কিছু কাজ সামলাবে। আমি কি থাকবো নাকি নিজের পথ দেখবো? কি দিন এলো রে বাবা, মন্ত্রীমশাইয়ের হুজ্জুতি। হুজ্জুতি না বজ্জাতি? তাহলে বাজে না বকে আমি সবাইকে নিজেদের কাজ বুঝিয়ে দিচ্ছি। শুরু করে দাও আর বলো জয়। রাজামশাইয়ের জয়। কি তাই তো মন্ত্রীমশাই? হ্যাঁ, একদম তাই। গোপাল, তোমার কি বুদ্ধি! এই বুদ্ধি এবার থেকে ভাড়া মতে নয়, ভালো জায়গায় কাজে লাগবে। তারপর গিন্নি, তুমি খুশি তো? ভাবছি এই তো সূচক তোমার বস্তা বস্তা মোহর সরানোর। তাই মন্ত্রী সবাই এলে তুমি কথা বলো। প্রহরী, প্রহরী! আগে বলুন। বাইরে যে চাষি ভাইরা দাঁড়িয়ে অপেক্ষা করছেন তাদের আসতে বলো। আচ্ছা। আচ্ছা, শোনো শোনো, সবাই শোনো, তোমাদের তো বীজ কেনা নিয়ে সমস্যা নাকি? হ্যাঁ মন্ত্রী মশাই, বর্ষার সময় হয়ে গেল কিন্তু বৃষ্টির নামগন্ধ নেই। বৃষ্টি না হয় একদিন আসবে, কিন্তু ট্যাকের অবস্থা তো ঠনঠনে। কি করবো বলুন তো? কিভাবে বীজ ধান কিনবো বলুন তো? হ্যাঁ, তোমার স্পর্ধা তো কম নয় গোপাল। তোমাকে রাজসভা থেকে বহিষ্কার করার পরেও তুমি আবার এসেছো। আমি তো সভাসদ হিসেবে আসিনি মহারাজ, আমি এসেছি একজন চাষি হিসেবে। বীজ ধান কেনার জন্য সাহায্য চাইতে এসেছি মহারাজ। ঠিক আছে ঠিক আছে, মহারাজ চাষ করার বীজ ধান কেনার জন্য পয়সাও দেবে, কিন্তু তার বদলে তোমাদের জমি মহারাজকে বন্ধক দিতে হবে। ঠিক আছে, কি আর করা যাবে, খেয়ে তো বাঁচতে পারবো। না না, আমিও সব পারবো না। তোমরাও এই ফাঁদে কেউ পা দিও না। কি বললে গোপাল? হাত বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি। শোনো শোনো, তোমাদের কাছে কোনো উপায় নেই। হয় অর্থের বিনিময়ে তোমাদের জমি মহারাজের কাছে বন্ধক রাখো, নইলে বাড়ি যাও। ঠিক আছে, এই শর্ত মেনে নিলাম। কালকে তাহলে জমি জমার কাগজপত্র নিয়ে চলে আসিস। হ্যাঁ, নিয়ে আসবো। দাদু, শুনলাম তোমার রাজসভার চাকরির ছুটি হয়ে গেছে। হ্যাঁ রে ন্যাপলা, এখন তোদের রোজ গল্প বলতে পারবো। হ্যাঁ, দাদুর কাছে এখন অফুরন্ত সময়। জানো দাদু, আজকে পাঠশালা থেকে ফেরার সময় দেখলাম একজন বাঁশিওয়ালা বাঁশি বিক্রি করছে। এই বাঁশিতে জাদু আছে গো, জাদু। জাদু? হ্যাঁ দাদু, একটা বাঁশি দিয়ে কত রকম পশু পাখির আওয়াজ বের করছে। ও, এ তো আমি বাঁশি ছাড়াও অনেক পশুর ডাক ডাকতে পারি রে। তাই নাকি? তাহলে শোনাও। আম্মা, এই যে গরুর ডাক, মিয়াও, এই হলো বিড়ালের ডাক, আনুম। ওরে বাবা, এ তো বাঘের ডাক, একদম আসল বাঘের মতন। ছোটবেলায় আরো ভালো ডাক ডাকতে পারতাম রে, রোজ অভ্যেস করতাম। হ্যাঁ, তুমি এই বাঘ গরু বেড়ালের ডাক ডেকেই বাকিটা জীবন কাটিয়ে দাও। চাকরি গেছে, এদিকে বাবুর কোনো হুঁশ জ্ঞান নেই। বললাম চাষ করো, তাতে কোনো হেলদোল নেই। হ্যাঁ, ওরে পালা। তা আমি এখন কি করব? মহারাজ এখন মন্ত্রীর কথায় উঠছেন বসছেন। কিন্তু কতদিন আর পায়ের ওপর পা দিয়ে বসে থাকবে বলো তো? কিছু তো একটা কাজকর্ম করো, না হলে আমি এবার সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাব। এরকম অকর্মণ্য স্বামীর ঘর করতে চাই না আমি। হ্যাঁ। কি বললে তুমি? আমি অকর্মণ্য? হ্যাঁ, ঠিকই বলেছি। তোমাকে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। আমি হাতে কাজ নিয়ে তবেই বাড়ি ফিরব। ঠিক আছে, ঠিক আছে। কি গো মাঝি ভাই, তুমি পাড়ে নৌকো বেঁধে ফেলছো যে, আর নৌকো টানবে না? না গো, এই কদিন ধরেই শরীরটা আর ভালো নেই, তাই নৌকো টানবো না। বলছি, আমার তো রাজসভার চাকরিটা চলে গেছে, তা তুমি তোমার নৌকো রাতের বেলা আমাকে টানতে দেবে? যা রোজগার হবে তার অর্ধেক তুমি রেখো, অর্ধেক আমি। তাহলে তো ভালোই হয় গো, সারা দিন কাজ করার পর রাতে আর কাজ করতে ভালো লাগে না।
বেশ, তাহলে আজকে থেকে আমিই তোমার মাঝি। তবে এই কথা রাজ্যে পাঁচকান করো না, বুঝলে? এই ব্যাপারে কোনো কাকপক্ষীতেও যেন টের না পায়। আচ্ছা, কেউ জানবে না, আমার পয়সা পেলেই হলো। হুম। যারা যারা তাদের জমি বন্ধক দিচ্ছ, তারা তারা এই কাগজে স্বাক্ষর করো। আমরা তো স্বাক্ষর করতে জানি না। তাহলে আঙুলের টিপ ছাপ দাও। স্বাক্ষরের বালাই তো মিটে গেল মহারাজ। এবার আমাদের অর্থ সাহায্য দিন। শোনো, অর্থ সাহায্য তোমাদের তো করবই, কিন্তু এখন হাতে পয়সার টান আছে, তাই এখন কোনো অর্থ পাবে না। এ কেমন কথা মহারাজ? আরে আমি কি দেব না বলেছি নাকি? 2-1 দিনের মধ্যে বৃষ্টি নামবে, তোমরা মাটি চষার কাজ শুরু করে দাও। বৃষ্টি নামার পরেই আমার কাছ থেকে অর্থ নিয়ে যেও। ধুস, কি বললে? না কিছু না কিছু না কিছু না। তাহলে বৃষ্টির পরেই আসবো। দেখুন, আমাদের হাতে কিন্তু তেমন পয়সা নেই যে বীজ ধান কিনবো। আহা, আরে মহারাজকে ভরসা করো না নাকি? বৃষ্টি নামার পরে এসো আর মহারাজের কাছ থেকে অর্থ নিয়ে যেও, কেমন? বেশ। গোপাল দাদা ঠিকই বলেছিল কালকে। স্বাক্ষর করে জমি জমার কাগজ দিয়ে ফাঁকা হাতে চলে এলাম। কি যে হবে আমাদের কে জানে, এখন ওপরালাই ভরসা। চলো একবার গিয়ে বরং কথাটা গোপাল দাদাকে জানিয়ে আসি। হ্যাঁ, তাই চলো তাই চলো। দেখো, আমি জানতাম এরকম কোন একটা চাল চালবে। এখন মহারাজ মন্ত্রীর কথা শুনছেন, সিন্দুক ভরার জন্য প্রজাদের কথা আর ভাবছেন না। এখন তাহলে আমরা কি করব গোপাল দাদা? আমাকে একটু সময় দাও, আমি যদি কোনোভাবে তোমাদের সাহায্য করতে পারি তো নিশ্চয়ই করব। এখন তোমরা এসো, আমি একটু বাজারে যাব, বুঝলে? আচ্ছা গোপাল দাদা। কি গিন্নি, এবার খুশি তো? আমাকে অকর্মণ্য বলছিলে। আরে দূর, আমি কথার কথা বলেছি গো। এ বলেছি নাকি? ঠিক আছে, শোনো, আমি কি কাজ করি সেটা কিন্তু পাঁচকান করো না, নইলে এখানেও ওই কুটিল মন্ত্রী কিছু একটা কারসাজি করে দেবে। না 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 না, কাক পক্ষীতেও জানতে পারবে না। তুমি তোমার কাজ চাদর মুড়ি দিয়ে করো। হ্যাঁ, রাতে তো ঘুমাইনি, এখন ঘুমাই, বুঝলে? রান্না হলে ডেকে দিও। মহারাজ, একটা ছোট মুখে বড় কথা বলবো। হ্যাঁ বলো। রাস্তায় আস্তে আস্তে এই কানা ঘুষও শুনতে পেলাম আপনি চাষিদের কাছ থেকে জমি জায়গা লিখিয়ে নিয়েছেন, কিন্তু তার বদলে একটা কানা করিও দেননি। ওটা তুমি ধান শুনতে কান শুনেছো, আর রাজকোষ খালি, সেটা তোমরা জানো না নাকি? মাফ করবেন মহারাজ, আমার মনে হয় প্রতিশ্রুতি দিলে সেটা রাখা উচিত। ঠিক আছে ঠিক আছে, তোমরাই তাহলে বলো কিভাবে রাজকোষ ভরবো। আমার মনে হয় বাণিজ্য করলে সম্ভব। হ্যাঁ, সেটা সুদূর প্রসারী চিন্তা, কিন্তু তাড়াতাড়ি তো আর অর্থ ভরানো যাবে না। একটু ভাবতে হবে। মহারাজ, আপনি এদের কথায় পাত্তা দেবেন না। আমার কথা শুনুন, আমি আপনার সিন্দুক ভরিয়ে দেব। কিভাবে? এটা আমি গোপনে বলতে চাই। এই তোমরা সবাই একটু বাইরে গিয়ে অপেক্ষা করো তো। দেখুন, আপনার কাছে তো চাষিদের লিখিয়ে দেওয়া কাগজগুলো আছে। আমাকে দায়িত্ব দিন, আমি ওগুলো নদীর ওপারে শহরের এক বড় ব্যবসাদারের কাছে বেচে দিয়ে আসব। আমাকে শুধু 20 ভাগ অর্থ দেবেন, আর আপনি 80 ভাগ অর্থ দিয়ে সিন্দুক ভরাবেন। গরিব চাষিদের ব্যাপার আপনি নিজে বুঝে নেবেন যে কতটা দিলে ওরা বীজ দান কিনতে পারবে। কিন্তু আর কোনো কিন্তু না মহারাজ, যা বললাম সেটাই করুন। অনেক দিন তো হতে চললো, আর দেরি করা চলবে না। অনেক তো প্রজাদের কথা ভেবেছেন, এবার একটু নিজের কথা ভাবুন। বেশ, তোমার উপরই দায়িত্ব থাকলো, আমি আর চাপ নিতে পারছি না।
শোন বটা ঘটা, মহারাজকে আমি একেবারে হাতে করে নিয়েছি। গোপালকে রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছি, এবার আমি কৃষ্ণনগরের হাল ধরবো। হ্যাঁ, আমরা এখন কি করব? তোরা নদীর ওপারে শহরের ব্যবসায়ী জ্যোতিকান্তর কাছে চলে যা, গিয়ে এই কাগজপত্রগুলো ওনাকে দে। তার বদলে উনি অনেক অর্থ দেবেন, প্রায় 5,000 মোহর। হ্যাঁ, তোরা ওগুলো সব নিয়ে আসবি, খুব সাবধানে কিন্তু। তাহলে তো রাতেই যেতে হবে। হ্যাঁ, আজকে রাতেই চলে যা। ও মাঝি ভাই, ওপারে যাবে নাকি? আরে আরে, এ তো বোটা ঘটা। হ্যাঁ, যাবা বলেই তো বসে আছি। আমরা একটু ওই শহরের দিকে যাব। তুমি ওপারে গিয়ে পাড়েই একটু আমাদের জন্য অপেক্ষা করতে পারবে তো? পারবো। অমন ভূতের মতো চাদর মুড়ি দিয়ে কেন মাঝি ভাই? ঠান্ডা লেগেছে। ওসব বাদ দে তো বটা, একটা জিনিস বুঝতে পারছিস তো, এবার আমাদের আর কোনো চিন্তা নেই। সব জমির কাগজ শহরে বেচে আমরা বড় লোক হয়ে যাব। আর কদিন পরে ভাবছি শহরেই পাকা বাড়িতে থাকবো। সবই আমাদের মন্ত্রী মশাইয়ের কল্যাণে। জমির কাগজ মানে? তাহলে কি চাষিরা যে জমি মহারাজের কাছে বন্ধক দিয়েছে সেই কাগজ? সর্বনাশ, আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে। আরে মাঝি ভাই, প্রকৃতির ডাক। কি জ্বালা বলতো ঘটা। ঠিকই বলেছিস, ভাবলাম চট করে যাব আর চট করে ট্যাগ গরম করে আসবো। সে ঘুরে পালি হয়ে গেল। এবার বেটাদের ভয় দেখাবো, বাঘের ভয়। ওরে বটা, বটা বাঘ। ওরে ঘটা, পালা পালা পালা। বেটা, গরিব চাষিদের জমি শহরে বেচে দেবে? ওরে আমাকে বাঁচা রে, এবার তো মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে মরে যাব। শোনো, এই হলো তোমাদের জমির কাগজ। অনেক কষ্টে কায়দা করে এগুলো পেয়েছি, বুঝলে? বলতে পারো অনেকটা ভগবানের আশীর্বাদ আর উপস্থিত বুদ্ধির জোরে। কিন্তু এখন তো এই কাগজের থেকেও আমাদের চাষ করার জন্য বীজ ধান পাওয়া বেশি জরুরি গোপাল দাদা। সেই জন্যই তো আমি তোমাদের একটা বুদ্ধি দিচ্ছি। তোমরা এক্ষুনি রাজসভায় চলে যাও আর গিয়ে মহারাজ, বর্ষা নেমে গেছে, আপনার কথা মতো এবার আমাদের বীজ ধান কেনার অর্থ দিন। দাঁড়াও, মন্ত্রী আসুক, দেখছি। তোমরা তোমাদের প্রাপ্য টাকা পয়সা অর্থ সব পাবে। মন্ত্রী, এদের প্রাপ্য অর্থ দিয়ে দাও তো। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। মানে কিভাবে? আমি বটা ঘটাকে দায়িত্ব দিয়েছিলাম যে ওই জমির কাগজ নিয়ে যেতে, তারপর ওদের প্রথমে বাঘ আক্রমণ করে আর ওরা ভয়ে পালায়। কি? ছি 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 মন্ত্রী, তোমার মুখ চেয়ে আমি তোমাকে দায়িত্ব দিলাম। আমি কি করব মহারাজ? মহারাজ, আপনার কথা মতন বৃষ্টি পড়লে আপনি বলেছিলেন আমাদের বীজ ধান কেনার অর্থ দেবেন। হ্যাঁ, আমাদের হয় অর্থ দিন, নইলে আমাদের জমির কাগজ ফেরত দিন। হ্যাঁ, নইলে আমরা আন্দোলন করব। জমির কাগজ চুরি হয়ে গেছে। ছি 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 মহারাজ, আপনি একজন দায়িত্ববান রাজা, আপনার হাত থেকে কি করে জমির কাগজ চুরি হয়? দায়িত্ব তো মন্ত্রীকে দিয়েছিলাম। ও বলেছিল শহরে এক বড় ব্যবসায়ীর কাছে তোমাদের জমি বেচলে অনেক অর্থ দেবে। আমি ওর কথায় না না না, আমরা কোনো কথা আমাদের জমির কাগজ ফেরত চাই। কি জ্বালা, সবাই পালাও।
আপনি কোথায় পালাচ্ছেন? আপনার কথা শুনে মহারাজ আমাকে রাজসভা থেকে তাড়িয়েছে। চাষিদের এত বড় সর্বনাশ করেছে। চাষি ভাইরা, রাজ সম্পত্তির ক্ষতি না করে তোমাদের মনের রাগ মন্ত্রীর উপর দেখাও, কিন্তু কেউ ওনাকে মারবে না। ঠিক বলেছো। ওরে বাড়ি, ওরে বাড়ি, ওরে বাবারি, তোমাদের বীজ ধান কেনার টাকা আমি দেবো। আমি আমি অল্প অল্প করে রাজকোষ ফাঁকা করেছি, তাই আজকে এই হাল। মন্ত্রী তুমি আজকে এখন থেকে মন্ত্রী স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি হরণ করা হলো, আর সেগুলো গ্রামের সকল চাষিদের দিয়ে দেওয়া হবে। আর আমার চাকরি? তোমার চাকরিও তুমি ফেরত পাবে। আমি তো ভাতেও মরলাম, পাতেও মরলাম। এবার তোমাকে কারাগারে বন্দি করে সারাদিন কাতুকুতু আর সুরসুরি দেওয়া হবে। আর চাষি ভাইদের জমির নতুন কাগজ দলিল বানানো হবে। সেসব আমাদের চাই না মহারাজ। কালকে গোপাল দাদাই বটা ঘটাকে ভয় দেখিয়ে ওদের থেকে কাগজ উদ্ধার করেছে। হ্যাঁ নয়, হ্যাঁ।